দুর্নীতিমুক্ত দেশ প্রত্যাশা তারেক রহমানের, জানালেন ক্ষমতায় গেলে শিক্ষায় বরাদ্দ বাড়াবে বিএনপি, কারিকুলামে আনবে পরিবর্তন। মতপার্থক্য ভুলে সব দলকে নির্বাচনে আসার আহ্বান মির্জা ফখরুলের, সনদ বাস্তবায়নে খসড়া দেখে সই করবে এনসিপি, জানিয়েছেন আক্তার। গুমের সব অভিযোগ তদন্তের তাগিদ জাতিসংঘের, জড়িত সামরিক বেসামরিক কাউকে যেন ছাড় দেয়া না হয় দাবি স্বজনদের। জেনেভা ক্যাম্প আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এক গোলক ধাঁধা, প্রতিদিন বিক্রি হয় কোটি টাকার মাদক, অভিযানে মেলে সামান্য কিছু। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বাড়বে। কারিকুলামে পরিবর্তন আনতে এরই মধ্যে বিশেষজ্ঞদের একটি কমিটি কাজ করছে জানিয়ে তিনি বলেন, প্রাথমিক থেকে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শিক্ষা দিলে দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব। কিশোরগঞ্জের পাকুন্দিয়া শিক্ষার্থীদের সাথে প্রশ্নোত্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন আহমেদ সরওয়ার। রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফার উপর খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে ১৬ আগস্ট কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হয় মেধাবৃত্তি পরীক্ষা। শনিবার পাকুন্দিয়া সরকারি হাইস্কুল মাঠে মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিক্ষার্থীদের সাথে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, প্রাথমিক শিক্ষার বুনিয়াদকে শক্তিশালী করতে পারলে ভবিষ্যৎকে সুন্দর ও শক্ত করা যাবে। তোমাদের কাছে একটাই আমার পরামর্শ, লেখাপড়া লেখাপড়া এবং লেখাপড়া। মেধা সহজতে হলেও কিন্তু মেধার বিকাশের জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা এবং প্রচণ্ড পরিশ্রম আর ইচ্ছা শক্তি। দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামকে সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষাবিদদের সমন্বয় একটা বিশেষজ্ঞ টিম আমরা তৈরি করেছি, যারা ইতিমধ্যে অনেক কাজ এগিয়ে নিয়ে গেছেন। আমাদেরকে যদি দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হয়, তাহলে আমাদেরকে সবচেয়ে বেশি জোর দিতে হবে প্রাথমিক শিক্ষার উপরে। তাদেরকে শুধু আমরা সরে ABCD আলিফ বেতে শুধু এগুলা শিখালেই হবে না, তাদেরকে শিখাতে হবে সামাজিক মূল্যবোধ, শিখাতে হবে ভালো মন্দ শিখাতে হবে, অর্থাৎ মূল ভিত্তিটা আমাদেরকে তৈরি করতে হবে এখানে। এবং সেই জন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে, ধানের শীষ জিতলে ইনশাল্লাহ আমরা আবার শিক্ষার মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ দিব। আমরা বিএনপির বিগত শাসনামলে শিক্ষার মান উন্নয়নে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তারেক রহমান। আমরা যেরকম ল্যাঙ্গুয়েজ শিখাবো, আমরা ভোকেশনাল ট্রেনিং দিব তাদেরকে, আমরা তাদেরকে স্পোর্টসে ভালো করার চেষ্টা করব, আমরা তাদেরকে যেই স্পোর্টসে ভালো সেইভাবে আমরা চেষ্টা করব। আমরা চেষ্টা করব তাদেরকে আর্ট বা কালচারে ভালো করার জন্য। কেউ হয়তো কোরআন আয়াত ভালো করে, কেউ হয়তো হাদিসে ভালো, কেউ হয়তো সুন্দর ড্রয়িং করতে পারে, কেউ হয়তো গান ভালো গাইতে পারে। কাজে যার যেটা কোয়ালিটি আমরা চেষ্টা করব ওইভাবে বাচ্চাটাকে সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমরা পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ওভাবে সাজানোর চেষ্টা করছে। এর আগে এই যে আমি বললাম শিক্ষা উপপত্তি, তারপরে ধরো এই যে মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি ক্লাস 10 পর্যন্ত, তারপরে 12 পর্যন্ত, এই কাজগুলো তো আমরা করেছি। তারপরে এই যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন যেটা, এই কাজগুলো তো আমরা করেছি আগে। সামনে একটা নির্বাচন আছে, তুমি তোমার আব্বু আম্মুকে বলবে যে আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে, আঙ্কেল বলেছে, আঙ্কেলরা সরকার দায়িত্ব পেলে তারেক আঙ্কেলরা এইভাবে আমাদের শিক্ষার ব্যবস্থা করবে। তারপরে তোমার আব্বু আম্মুকে তুমি চেষ্টা করবে, তোমার চাচা চাচি সবাইকে তুমি চেষ্টা করবে কনভিন্স করার জন্য যাতে ধানের শীষে ভোট দেয়। আর যদি আমরা না করি তাহলে পরের বার তুমি আর আমাদেরকে ভোট দিও না, হয়ে গেল, একবার ট্রাই করো। আজকে শিক্ষার্থীরাই একদিন বাংলাদেশকে নেতৃত্ব দেবে, সেই প্রতীক্ষা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, হ্যাঁ, রাষ্ট্রের দুর্নীতি দমন করার জন্য হয়তো সংস্থা আছে, কিন্তু আমি মনে করি প্রাথমিক শিক্ষার মাধ্যমে যেই বাচ্চাগুলো বড় হবে আগামী দিন, আর যারা ছোট আছে আগামীকাল, তুমি যেমন ছোট আছে ইনশাল্লাহ আগামীতে তুমি বড় হবে, তোমরা যদি দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারো তাহলেই আমরা ইনশাল্লাহ বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে পারবো। তারেক রহমান শিক্ষার্থীদের মনে করিয়ে দেন, জীবনে সফলতার জন্য শর্টকাট কোনো পথ নেই, তাহলে একটু তো কষ্ট করতেই হবে, ভয় পেলে তো চলবে না। আহমেদ সরওয়ার,
বাংলা ভিশন, ঢাকা। ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সকল রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি করেন মতিউর রহমান নিজামী, মীর কাশেম আলী, সালাউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যে মামলায় আওয়ামী লীগ সরকার ফাঁসি দিয়েছে। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ফেরার সকল পথ বন্ধ করে দিতে হবে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। শনিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাজনীতিক সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক নেতা সহ অন্যরা। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাকশাল প্রতিষ্ঠার পর থেকেই গণমাধ্যমের উপর অনেক অত্যাচার নির্যাতন চালানো হয়। সেই বাকশাল বিলুপ্তর পর জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন বলে উল্লেখ করেন তিনি। সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু আমরা মনে করি এই সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সুযোগ পাব। সেই সুযোগ সৃষ্টির জন্য আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই। রাজনীতিকরা বলেন, গণতান্ত্রিক উত্তরণে সবাইকে একসাথে কাজ করতে হবে। এজন্য গণমাধ্যমের ভূমিকা জরুরি বলে উল্লেখ করেন তারা। গণমাধ্যমের মধ্যে যে নীতিহীনতা চলছে, মিথ্যা তথ্য, মিথ্যা খবর, যা লোকেরা বলে না তাই ছাপা, বলা বক্তব্য বিকৃত করা, খণ্ডিত করা, এমনভাবে পরিবেশন করা, জাতি পাঠক বিব্রত হয়। আমাদের এদেশের ছাত্রগণ অভ্যুত্থানের শহীদের রক্তের প্রত্যাশা আমাদেরকে পূরণ করতেই হবে। যদি আমাদের অনৈক্যের কারণে, আমাদের বিভেদের কারণে কোনো সময় কোনো ফাঁকে যদি ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের কোনো আশঙ্কা থাকে, এই জাতি আমাদেরকে ক্ষমা করবে না। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে নয়াদিগন্ত পত্রিকা সংগ্রাম করে গেছে। এর কর্মীরা দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে অবদান রেখেছেন বলে মন্তব্য করেন অন্যরা। 15 বছরের প্রতিদিনকার লিপি লিখে রাখা উচিত তারা কি করেছিল। যে বাকশাল 1975-এ কায়েম করতে চেয়েছিল, সেটা শেখ হাসিনার বাবা পারেননি, কিন্তু শেখ হাসিনা পেরেছিলেন। গণঅভ্যুত্থানের শহীদ এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানান অতিথিরা। তাদের ত্যাগের আলোকে দেশ গঠনের আহ্বান জানান তারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষার জন্য পদ সৃষ্টি করে নিয়োগের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, পশ্চিমা ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ শীর্ষক জাতীয় সেমিনারে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন শুভ মাহফুজ। দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী সকল সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতীয় সেমিনারের আয়োজন করে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ। এতে অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আলোচনায় প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। যেখানে মুসলমান সন্তানদের আল্লাহ শব্দের ধ্বনিতে বাংলাদেশে আজকে সূর্য ওঠে, সূর্য ডুবে, সেই দেশের মধ্যে আজকে নাচ গানের শিক্ষক শিক্ষাকে নিয়োগ দেবে, এই স্পর্ধা কেন বাংলাদেশের ভিতরে হলো? বিভিন্ন সময়ে আমাদের দেশে অপসংস্কৃতি এই দেশে বিভিন্ন ভাবে স্যাটেলাইট টেলিভিশন থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যমের থ্রুতে আমাদের দেশে ইনজেক্ট করেছে, পিনাট্রেট করেছে, বিভিন্ন সময়ে আমাদের সোসাইটিতে ইমব্যালেন্স ক্রিয়েট করেছে। এ সময় প্রাথমিক শিক্ষাকে নৈতিকতা বিরোধী অবস্থান থেকে ফিরিয়ে আনতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। 1,18,000 বিদ্যালয়ে এখন 2 কোটি শিশু লেখাপড়া করছে। এরাই তো আগামী দিনে রাষ্ট্র চালাবে। এর মাথায় যদি যৌনতা ঢুকিয়ে দেন, সমকামিতা ঢুকিয়ে দেন, অশ্লীলতা ঢুকিয়ে দেন, আমার জাতীয় সভ্যতা, সংস্কৃতি, জাতিসত্তা, মূল্যবোধ বিরোধী চেতনা এখনই যদি ঢুকিয়ে দেন, তো এই সভ্যতা একদিন ধপাস করে পড়ে চুরমার হয়ে যাবে। এই সভ্যতা, ঐচিত্র্যের এবং সভ্যতার বিশাল এমন যেন ধসে পড়ে যায়, দাঁড়িয়ে থাকতে না পারে। এটা হচ্ছে সেই পশ্চিমাদের একটি ষড়যন্ত্র। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, ক্ষমতায় গেলে প্রাথমিকে ধর্মীয় শিক্ষার জন্য পদ সৃষ্টি করে নিয়োগের ব্যবস্থা করবে বিএনপি। যদি আমাদেরকে
সরকার পরিচালনার বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দেয়, জনগণ দায়িত্ব দেয়, তবে আমরা বাংলাদেশের শতকরা 90% মুসলমানের দেশে ধর্ম ও নৈতিকতা শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে পদ সৃজন করে সেখানে নিয়োগের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। জাতিকে কাঙ্ক্ষিত উন্নতির দিকে নিয়ে যেতে হলে ঐক্যের বিকল্প নেই বলেও মন্তব্য করেন সালাহ উদ্দিন আহমেদ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া জাতির কাছে উপস্থাপন করতে হবে। সেটি পুরোপুরি পর্যবেক্ষণ করে তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে এনসিপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে সকাল 10টায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ সহ অন্যান্য সদস্যদের সাথে রুদ্ধদ্বার বৈঠকে বসেন। বৈঠক শেষে আখতার সাংবাদিকদের বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আইনি প্রক্রিয়া পরিষ্কার না করে 17 অক্টোবর সনদ স্বাক্ষর করিয়েছে। স্বাক্ষর একটি আনুষ্ঠানিকতা। জুলাই সনদ পরিপূর্ণ বাস্তবায়ন হোক, এটাই তারা চান। আখতার হোসেন আরো বলেন, তারা কমিশনে দাবি জানিয়েছেন এই সনদের আইনি ভিত্তি না পাওয়া পর্যন্ত তাদের সংগ্রাম চলবেই। আইনি ভিত্তি সুনিশ্চিত হলেই এনসিপি স্বাক্ষর করবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া কমিশনের পক্ষ থেকে দেখাতে এখনো পর্যন্ত কোনো আশ্বাস দেওয়া হয়নি। এর আগে বাস্তবায়নের সুনির্দিষ্ট পরামর্শ না থাকায় 17 অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সেই আদেশের বিষয়ে জনগণের কাছে পরিষ্কার বার্তা উপস্থাপন করে জুলাই সনদকে পরিপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। যদিও গত 17 তারিখের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি নাই, কিন্তু অনেক আগে থেকেই আমরা এই কথা বলে আসছি যে জুলাই সনদের যতটুকু অর্জন, সেটাকেও যদি পরিপূর্ণভাবে আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে অবশ্যই এই বাস্তবায়নের পথরেখা জাতির কাছে পরিষ্কার করতে হবে। গুমে জড়িত পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলকভাবে আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। তারা চান এই অপরাধে জড়িত সামরিক বেসামরিক কাউকেই যেন ছাড় দেয়া না হয়। গুম কমিশনে দায়েরকৃত সব অভিযোগই তদন্তের তাগিদ দেন জাতিসংঘের হেড অব মিশন হুমা খান। শিল্প উপদেষ্টা আদিলুর রহমানের আশ্বাস, উচিত বিচার হবে, ঘটবে অন্যায়ের সমাপ্তি। রিপোর্ট আসমা আক্তার, নূপুরের। গুমের নিষ্ঠুর শিকার ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানের লেখা আয়নাঘরের সাক্ষী গুম জীবনের 8 বছর শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন এবং গুম বিষয়ে ডাকসুর সেমিনার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে সেমিনারে যোগ দেন উপদেষ্টা, জাতিসংঘের প্রতিনিধি, গুমের শিকার ও স্বজন সহ অনেকে। গুমের শিকার ও তাদের স্বজনরা তুলে ধরেন আওয়ামী লীগ আমলে তাদের উপর চলা নির্যাতনের কথা। সুমন ভাইয়ের আর্তনাদ ছড়িয়ে যে, বাবা তুমি আমার সুমনকে দেখছো? তখন বলি না, আসুক যত বিপদ, আসুক যত হুমকি, যাবো না দেশ থেকে। প্যাসেজ হাজিরার সময়ে শুধুমাত্র বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য ভিন্ন মতের ভিন্ন দলের মানুষকে কেমনভাবে হত্যা করা হয়েছে, কেমনভাবে এরকম চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে হয়েছে। গুম কমিশনে দায়ের করা অনেক অভিযোগ কেন তদন্ত হচ্ছে না প্রশ্ন তোলেন জাতিসংঘের হেড অব কমিশন হুমা খান। গুমে জড়িত সহ পরিকল্পনাকারীদের বিচার চান তিনি। গুম কমিশনে অভিযোগ জমা হয়েছে, তার অনেকগুলো তদন্ত হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলা উচিত। গুমের সাথে যারা জড়িত তাদের সাথে পরিকল্পনাকারীদেরও বিচারের আওতায় আনতে হবে। গুমে জড়িতদের বিচারে ছাড় দিলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন ডাকসু ভিপি সাদিক কায়েম। এই সেনাবাহিনীর মধ্যে যারা কিলার জেনারেল আছে, তারা এই দেশের শত্রু, তারা এই জাতির শত্রু। তারা জুলাইয়ের আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে তারা এই জাতির শত্রু। তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, আজকে আমরা দেখতে পাচ্ছি এই কিলার জেনারেলদেরকে তাদেরকে এসি প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হচ্ছে। তাদেরকে যেখানে রাখা হচ্ছে সেখানে তাদেরকে এসির ব্যবস্থা করা হচ্ছে। এটা পুরো জাতির জন্য লজ্জা। অপরাধীদের বিচার চলমান বলে জানান উপদেষ্টা আদিলুর রহমান। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, অপরাধীদের বিচারের জন্য চেষ্টা চলছে।
বিচার প্রক্রিয়াও শুরু হয়েছে। আশা করব বাংলাদেশের জনগণ এবং যারা নিপীড়িত মানুষ বিচার পাবেন এবং অন্যায়ের পরিসমাপ্তি ঘটবে। ফ্যাসিবাদ রুখতে সব পক্ষকে এক থাকার আহ্বানও জানান তিনি। ঐক্যবদ্ধভাবে। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চীন সহ 4টি দেশের বিশেষজ্ঞ টিম আনা হচ্ছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই গেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছে কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে যথাসাধ্য চেষ্টা করেছে ফায়ার সার্ভিস। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ফলে পরিস্থিতি কিছুটা জটিল হয়। এছাড়াও বিমানবন্দরে দ্রুত ইলেকট্রনিক গেট স্থাপন করার পাশাপাশি রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকার পদক্ষেপ নেবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থাপনা থাকে, এই জন্য আমরা 4টা দেশের ইনভাইট করছি তাদের আসার জন্য। ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, আপনার অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে, চায়নারে ইনভাইট করা হয়েছে, টার্কিরে ইনভাইট করা হয়েছে। তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি, তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প হয়ে উঠেছে এক গোলকধাঁধা, যেখানে প্রতিদিন বিক্রি হয় কোটি টাকার মাদক, অথচ অভিযানে মেলে সামান্য কিছু। বিভিন্ন সময় অভিযানে মাদক কারবারিদের গ্রেফতার করা হলেও ফের জামিনে বেরিয়ে পড়ে তারা। এ নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে ব্যাপক ক্ষোভ। রিপোর্ট ফজলে রাব্বির, ক্যামেরায় ছিলেন ইনামুল হাবিব। দিনে দুপুরে চলছে গুলি, কারো হাতে পিস্তল, আবার কারো হাতে শটগান। ঘটনাস্থল মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প। রাজনৈতিক পট পরিবর্তনের পর মোহাম্মদপুর ও আদাবর থানা থেকে লুট হয় প্রচুর অস্ত্র, যে অস্ত্রের ঝনঝনানিতে অশান্ত জেনেভা ক্যাম্প। বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও দমেনি ক্যাম্পটির মাদক কারবারিরা। প্রায়শই হচ্ছে সংঘর্ষ। বহু বছর ধরে জেনেভা ক্যাম্প কেন্দ্রিক মাদক ব্যবসা বুনিয়া সোহেলের নিয়ন্ত্রণে। এই কাজে তার সহযোগী বড় ভাই টুনটুন বুনিয়া, ডানহাত এসকে নাসিম। তাদের বিপরীতে মাদকের আরেক কারবারি চুয়া সেলিম। সম্প্রতি বুনিয়া সোহেল ও তার বেশ কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করা হলেও ফের জামিনে বের হয়ে আসেন তারা। অভিযান হইব যদি 5টা বাজে, দুপুর 12টা বাজে খবর আয় পরে যে অভিযান করব। কালকে যে পুলিশ যে ধরা মানুষ যে ধরছে, ওরা হিরোইনসি গাঞ্জটি, বড় আসামি তো একটাও না। পুলিশ আছে, আর্মি আছে, ওই টাকা পয়সা 1,000 টাকাও ছাড়ে না। যে মাদক বিক্রি করে ধরেন, ওর বড়টা ধরেন, মাদক নিয়ে যান, ওরে সাজা দেন, 3 দিন পরে আবার জেল থেকে ছুটে যায়। এটা কি ধরনের আপনার আইন কানুন? শোষণ ঠিক আছে, ধরে নিয়ে যায়, কিন্তু ওরা কোর্ট থেকে আবার জামিনে চলে আসে, আইসা আবার মাদক বেচে, আবার এখানে বোমা শুরু হয়ে যায়। আর আমাদের জনগণও ঠিক নাই, যদি জনগণ চায় তো একদিনে মাদক শেষ করে দিব। পুলিশ বলছে সামাজিক ও নৈতিক অবক্ষয়ের কারণে কমছে না জেনেভা ক্যাম্পের অস্থিরতা। এই পুলিশ কর্মকর্তার দাবি, আগের তুলনায় কিছুটা কমেছে ক্যাম্পটির মাদক ব্যবসা। 5 তারিখের পরে পুলিশের দুর্বলতার সুযোগ এবং নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে 1-2 মাসের মধ্যে এখানে কিন্তু ভয়াবহ অপরাধ ঘটে গেছে। 8টার মতো মার্ডার হয়েছে। এরপরে যখন আমরা এখানে দায়িত্ব নিয়েছি, বর্তমান ডিসি মহোদয়, আমি তো একই সময় আসছি, 1 বছর কাছাকাছি। এই সময়ের মধ্যে এখানে যদি বড়ভাবে দাঁড়ান, এই 2টা মার্ডারের ঘটনা ঘটছে। এছাড়া বাকি সময়টা কিন্তু শতভাগ এখানে নিরাপদ ছিল। জেনেভা ক্যাম্পে তো লিগ্যাল সমস্যার চেয়ে সামাজিক সমস্যা বেশি। কারণ এখানে একটা মানুষ জব, ধরেন আমি মাদক ব্যবসায়ী, খেয়াল করেন, আমি জেনেভা ক্যাম্পের বাসিন্দা, আমি আজকে মাদক ব্যবসা ছেড়ে দিলাম, আমি কালকে কি করব? আমি তো জেনেভা ক্যাম্পের বাইরে যেতে পারতেছি না। এর বাইরে আমার কোনো দুনিয়া নাই, কোনো পরিচিত লোক নাই, আমাকে কেউ চাকরিতে দিবে না, আমার শিক্ষাগত যোগ্যতা নেই। তাইলে আমি মাদক ব্যবসা ছেড়ে দিলে করব কি? আমাকে তো বিকল্প দেখাইতে হবে। জেনেভা ক্যাম্প কেন্দ্রিক মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নানা কাহিনী ও ঘটনা বহুদিনের। এলাকাবাসীর চাওয়া ছিল রাজনৈতিক পট পরিবর্তন ও অরাজনৈতিক সরকারের আমলে এতে লাগাম পড়বে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ আমানুল্লাহ আমান বলেছেন, দেশের দুঃসময়ে, দুর্যোগে ও দুর্বিপাকে জিয়া পরিবার ও বিএনপি জনগণের পাশে থাকে। বিকেলে কেরানীগঞ্জের তারানগর সিরাজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কেরানীগঞ্জ মডেল উপজেলা ছাত্রদল আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ৮,০০০ মাইল দূরে লন্ডনে থেকে দীর্ঘ ১৭ বছর আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমানুল্লাহ আমান আরও বলেন, যারা পিআর পদ্ধতি চাচ্ছে তারা স্বাধীনতা বিরোধী, তারা দেশের ভালো চায় না, তারা নির্বাচন চায় না। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। ফাইনাল খেলার তারানগর ইউনিয়নের কৃষক দল তারানগর বটতলী ওল্ড ফ্রেন্ডস ক্লাবের কে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে দুই দলের হাতে ট্রফি তুলে দেন আমানুল্লাহ আমান। হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা পেলাম নতুন বাংলাদেশ। এই বাংলাদেশে এখন নির্বাচন হবে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস নির্বাচনের ঘোষণা দিয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন। একটি দল বলতেছে পিআর পদ্ধতি না হলে নির্বাচন হবে না। কিসের পিআর পদ্ধতি? ভোট দিবেন কেরানীগঞ্জে এমপি আসবে শরীয়তপুর থেকে। এটা কেউ চায়? কেরানীগঞ্জে ভোট দিবেন, কেরানীগঞ্জের সন্তান এইখান থেকে এমপি হবে, ঠিক কিনা? অতএব তারা এইভাবে শর্ত যুগে দিচ্ছে। কে একটা দল, তারা স্বাধীনতা বিরোধী একটি দল। অতএব তারা চায় না নির্বাচন হোক। দেশ থেকে আওয়ামী লীগের আবর্জনা পরিষ্কার করবে বিএনপি, বলেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খিলগাঁও থানার কালভার্ট ও খালের পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। খিলগাঁওয়ের বাসাবো খালটি দীর্ঘদিন ধরেই দখল আর দূষণে জর্জরিত। পরিষ্কার না করায় খালটিতে জমেছে কঠিন বর্জ্য। সেই বর্জ্য অপসারণের উদ্যোগ নেন আফরোজা আব্বাস। দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা খালটি পরিষ্কারের জন্য সকাল থেকে কর্মযজ্ঞ চালান। এমন দুরবস্থার কারণে খাল থেকে উৎপাদন হচ্ছে এডিস মশা, বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। তাছাড়া সামান্য বৃষ্টিতে যাতে এলাকায় জলাবদ্ধতা না হয় সে বিষয়টি চিন্তা করেও খাল পরিষ্কারের কর্মসূচি নিয়েছে খিলগাঁও থানা বিএনপি। অন্যায়ের প্রতিবাদ করেছি এবং আমরা মামলা হামলার শিকার হয়েছি, বাড়ি ঘরে থাকতে পারি নাই, আমাদের ব্যবসা বাণিজ্য হারিয়েছি। সেই আমরা যখন ১৭ বছর যুদ্ধ করে এই স্বৈরাচারী হাসিনাকে পতন ঘটাতে পেরেছি, তাহলে কেন আমরা সকলে মিলে এই যে স্বৈরাচারী হাসিনা রেখে যাওয়া এই আবর্জনা কেন আমরা পরিষ্কার করতে পারবো না? এই আবর্জনা আমাদেরই পরিষ্কার করতে হবে। গাজীপুর এক আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকের প্রতি সাধারণ মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। মনোনয়ন পেলে আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশা সাধারণ ভোটারদের। গাজীপুর থেকে আমির হোসেনের ক্যামেরায় মীর মোহাম্মদ ফারুকের রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পৌরসভা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৭ থেকে ১২ নম্বর ওয়ার্ড নিয়ে গাজীপুর ১। এই আসনে ভোটার ৪,৩৯,৪৪১ জন। ষষ্ঠ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী এই আসন থেকে নির্বাচিত হন। যে আমি সদস্য সচিব হওয়ার পরে আমরা জেলার বিভিন্ন আসনটিতে আগামী নির্বাচনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর কনিষ্ঠ পুত্র গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। বিএনপি থেকে মনোনয়ন পেলে নির্বাচনের সকল শ্রেণী পেশার লোকজনকে নিয়ে মাঠে কাজ করতে চান তিনি। দল মত নির্বিশেষে আমরা সবাইকে বিএনপি সবাইকে দিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনাব তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করা, দলকে সমৃদ্ধ করা, দলকে শক্তিশালী করা এবং আমি জেলা সদস্য সচিব হিসাবে আমাদের জেলায় যে ৬টা সিট আছে সেই ৬টা সিটে কিভাবে ধানের শীষের প্রার্থীকে আমরা বিজয়ী করে আনতে পারবো সেই বিষয়ে সক্রিয়ভাবে কাজ করা। এরই মধ্যে তিনি কালিয়াকৈরের সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছেন। তাকে নিয়ে অনেক প্রত্যাশা তাদের। কালিয়াকৈর এক আসনের মানুষ, ওনার শিক্ষাগত যোগ্যতা, ওনার ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড, ওনার যে নীতি আদর্শ, এগুলা কালিয়াকৈরের মানুষ তৃণমূল বিএনপি থেকে শুরু করে এবং সমস্ত জনগণ তাকে এক বাক্যে পছন্দ করে নিছেন। যদি ব্যারিস্টার সাহেব এখান থেকে মনোনয়ন দেয় বিপুল ভোটে এখান থেকে সে বিজয়ী হবে।
এই আসনে বিএনপির আরো কয়েকজন প্রার্থী প্রকাশ্যে ইশরাক সিদ্দিকীর বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ স্থানীয় নেতাকর্মীদের। আমাদের প্রতিটি ইউনিয়নের সকল নেতাকর্মী আমরা ঐক্যবদ্ধ। এখন আমাদের মূল উদ্দেশ্য হলো ধানের শীষকে বিজয় করা। কালিয়াকৈরের মানুষের বিশ্বাস আস্থা এই কালিয়াকৈরের সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদারিত্ব মুক্ত এবং মাদক মুক্ত কালিয়াকৈর গঠন করবে। এইটা হলো কালিয়াকৈরের মানুষের প্রত্যাশা। আগামী নির্বাচনে ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীকে দলীয় মনোনয়ন দেওয়া হলে বিপুল ভোটে বিজয়ী হয়ে গাজীপুর 1 আসনকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত এলাকায় পরিণত করতে পারবেন বলেও প্রত্যাশা স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিএনপির সরকার গঠন করতে পারলেই সার্থক বাংলাদেশ গড়া সম্ভব। শনিবার বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নতুন বাংলাদেশ গড়ি নারী জাগরণ মঞ্চ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন। উপজেলা বিএনপির এই আয়োজনে তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা কার্যকরে শুধু ধানের শীষে ভোট দিতে হবে, তাই সবাইকে আজ শপথ নিতে হবে, কেউ আর পিছিয়ে থাকবে না। এজন্য নারী পুরুষ নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত 31 দফার সকল দফাকে কার্যকর করার জন্য শুধুমাত্র ধানের শীষের পক্ষে ভোট দেব এবং ধানের শীষের পক্ষে ভোট দিয়ে যদি আমরা বিএনপিকে পার্লামেন্টে পাঠাতে পারি, সংসদে পাঠাতে পারি, সরকার গঠন করে পাঠাতে পারি, তাহলেই আমরা কেবলমাত্র স্বপ্নের বাংলাদেশ গড়তে পারবো। সাতক্ষীরার তালায় জামায়াত নেতার নেতৃত্বে স্থানীয় সাংবাদিকদের মারপিটের অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন স্থানীয় পত্রিকার সাংবাদিক খান নাজমুল হুসাইন ও মোস্তাফিজুর রহমান রাজু সহ 3 জন। শুক্রবার রাতে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে এই ঘটনাটি ঘটে। আহতরা জানিয়েছেন, গ্রামের একটি রাস্তা সংস্কার নিয়ে সালিশি বৈঠক হলে স্থানীয়রা সাত্তার মোড়ল ও আনিস মোড়ল রাস্তা সংস্কারে বাধা দেয়। মোস্তাফিজুর রহমান রাজুর বাবা এর প্রতিবাদ করলে জামায়াতের কর্মী সমর্থকরা দলবল নিয়ে হামলা চালায়। খান নাজমুল হুসাইন বলেছেন, পরে আহতদের দেখতে হাসপাতালের সামনে গেলে সদর ইউনিয়ন জামায়াত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মশিউর রহমান এবং উপজেলার যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুর নেতৃত্বে তাদের কর্মী সমর্থকরা মারধর করে। এদিকে জামায়াত নেতা অ্যাডভোকেট মশিউর রহমান তাদের চিহ্নিত চাঁদাবাজ দাবি করে বলেন, সংগঠনের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে এটি সঠিক নয়। এদিকে উভয় পক্ষের অভিযোগ পেয়েছে বলে জানায় পুলিশ। গৃহকর্মীদের সুরক্ষায় নির্ধারিত মজুরি ও আইনি কাঠামো থাকা দরকার বলে মন্তব্য করেছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হক। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত গৃহকর্মী সুরক্ষা বিষয়ক ছায়া সংসদে তিনি এমন মন্তব্য করেন। শিরিন পারভিন হক বলেন, শ্রমের মজুরি নির্ধারণ ও নিবন্ধন থাকা দরকার, পাশাপাশি গৃহকর্মীদের কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি বলেন, আইন ও নীতিমালার পাশাপাশি গৃহকর্মীদের সুরক্ষায় সবাইকে মানবিক হতে হবে। নারী সংস্কার কমিশন গৃহকর্মীদের সুরক্ষায় ইতিবাচক বেশ কয়েকটি সুপারিশ দিয়েছে বলেও জানান তিনি। বলেন, শ্রম আইনের আওতায় গৃহকর্মীদের আর্থিক সুরক্ষা থাকা উচিত। এছাড়া গৃহকর্মীদের নির্যাতন প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি। নির্বাচনকে সামনে রেখে পরিবহন খাতে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। দুপুরে রাজধানীর গুলশানে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি আয়োজিত এক আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়। সড়কে দুর্ঘটনা এড়াতে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করা জরুরি বলেও জানান সমিতির মহাসচিব খন্দকার রফিকুল হোসেন কাজল। সেই সঙ্গে শ্রমিকদের জন্য আন্তর্জাতিক মানের ড্রাইভিং ইনস্টিটিউটেরও দাবি তোলেন তিনি। এ সময় পরিবহন খাতের সকল অনিয়ম বন্ধে সবাইকে সোচ্চার থাকারও আহ্বান জানান সড়ক পরিবহন মালিক সমিতি সহ সভাপতি রেজাউর রহমান তপন। এবার ব্যবসা বাণিজ্য সহ আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের ইতিহাসে প্রথম 31 দফায় বৈষম্যহীন দেশ গড়ার কথা বলেছেন তারেক রহমান। এমন একটি দেশ গড়বেন যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ধনী গরিব কোনো ভেদাভেদ থাকবে না। নাটোর সদর উপজেলার চন্দ্রকলা সাইফুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ময়মনসিংহের ধোবাউড়ায় 2025 সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স।
একই সঙ্গে সাফল্য পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও সংবর্ধনা দেন তিনি। আজ ধোবাউড়া জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে এই সংবর্ধনা দেওয়া হয়। পরে তিনি ধোবাউড়ার ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় করেন। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় প্রতিনিধি সম্মেলন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। দলিল লেখক সমিতির চেয়ারম্যান শামসুল আরিফিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সমিতির মহাসচিব আলহাজ এম এ রশিদ। বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার দ্বার প্রান্তে, জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। শনিবার গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক স্টেডিয়ামে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্যদের নিয়ে আয়োজিত দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, এরই মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ল বিটের 40 জন সাংবাদিক এই কর্মশালায় অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ হিরুজ্জামান এনডিসি। আকিজ বেকার্স লিমিটেডের বিস্কিট ব্র্যান্ড ফ্যান্টাস্টিক হেভি এনার্জি বিস্কিটসের পৃষ্ঠপোষকতায় এবং আলট্রা ক্যাম্প রানার্সের উদ্যোগে রাজধানীর হাতিরঝিলে হয়ে গেল বছরের সবচেয়ে প্রতীক্ষিত ম্যারাথন প্রতিযোগিতা ফ্যান্টাস্টিক হেভি এনার্জি হাফ ম্যারাথন 2025। এবারের মূল প্রতিপাদ্য ছিল ওয়ান রান ওয়ান ভয়েস ওয়ান ইউনিটি। এই আয়োজনে দেশি বিদেশি 2000-এর বেশি রানার অংশ নেন, যা বাংলাদেশের অন্যতম বৃহৎ রানিং ইভেন্ট হিসেবে বিবেচিত। শুক্রবার ভোরে শুরু হয় এই ম্যারাথন। প্রতিযোগিতা শেষে আকর্ষণীয় পুরস্কার ও র্যাফেল ড্র হয়। প্রাইজ মানি হিসেবে বাইসাইকেল সহ 20টিরও বেশি আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। পুরস্কার তুলে দেন আকিজ বেকার্স লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার। উপস্থিত ছিলেন আকিজ বেকার্স লিমিটেডের হেড অফ ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন তাজুল ইসলাম সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশের সর্ববৃহৎ সার্ভিস এরিনা উদ্বোধনের মাধ্যমে অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করল সুজুকি বাংলাদেশ। এটি সুজুকির গ্লোবাল নেটওয়ার্কের মধ্যে সর্ববৃহৎ সার্ভিস এরিনা। এর মাধ্যমে ব্যবহারকারীরা মোটরসাইকেল সার্ভিসিং এর ক্ষেত্রে আরও উন্নত সেবা ও অভিজ্ঞতা লাভ করবেন। রাজধানীর তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার শহীদ আদিস হলের 67 নম্বর রোডে 22,000 বর্গফুট আয়তনের আধুনিক সার্ভিস এরিনা অবস্থিত। সমন্বিত কাঠামো ব্যবহারকারীদের মোটরসাইকেল কেনা থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন পর্যন্ত এক পূর্ণাঙ্গ অভিজ্ঞতা নিশ্চিত করবে। উদ্বোধনীতে উপস্থিত ছিলেন অটোমোবাইল ডিভিশন 3-এর ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান, অটোমোবাইল ডিভিশন 3-এর এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী আশিকুর রহমান সহ অনেকে। সুজুকি বাংলাদেশের এই বিশেষ উদ্যোগের অংশ হিসেবে গ্রাহকদের জন্য থাকছে অতিরিক্ত সুবিধা। বাংলা ভিশনের আয়োজনে প্রতি বছরের মতো এবারও পবিত্র কোরআন প্রতিযোগিতার অডিশন রাউন্ড হয়েছে সৈকত শহর কক্সবাজারে। শহরের বড়বাজার জামে মসজিদ কমপ্লেক্সে প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া হাফেজদের বাছাই পর্ব চলে দিনব্যাপী। বাছাই শেষে বিচারকরা 6 জনকে পরবর্তী পর্বের জন্য নির্বাচিত করে ইয়েস কার্ড দেন। আগামী রমজানের শুরুতে পিএসপি কোরআনের আলো শিরোনামে বাংলা ভিশনে মূল প্রতিযোগিতা শুরু হবে। নোয়াখালীতেও হিফজুল কোরআন প্রতিযোগিতা পবিত্র কোরআনের আলোর 18তম আসরের জেলা পর্যায়ের অডিশন শুরু হয়েছে। হাফেজ মাওলানা মনিরুল ইসলাম আশরাফির তত্ত্বাবধানে নোয়াখালীর তাহসিনুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় দিনব্যাপী এই প্রতিযোগিতা চলে। বিচারক হিসেবে ছিলেন হাফেজ মাওলানা হোসাইন আহমদ। প্রতিযোগিতা শেষে 80 জনের মধ্যে 10 জনকে বিভাগীয় রাউন্ডের জন্য ইয়েস কার্ড দেওয়া হয়। মার্কস অলরাউন্ডার দেখাও যত প্রতিভা তোমার, এই প্রতিপাদ্যে বগুড়ায় হয়ে গেল মার্কস অলরাউন্ডারের আঞ্চলিক পর্বের সাংস্কৃতিক প্রতিযোগিতা। শনিবার সকালে স্থানীয় নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে এই মনোজ্ঞ অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল গফুর ফকির। বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণীর 1100 শিক্ষার্থী নাচ, গান, অভিনয় সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। বিকালে আঞ্চলিক পর্বের এই প্রতিযোগিতায় 45 জন বিজয়ীকে ব্রোঞ্জ মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়। আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে যশোর 4 আসনে মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে শোভাযাত্রাটি বের হয়ে বাঘারপাড়া চৌরাস্তা মোড়ে গিয়ে সমাবেশ করে। বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহসভাপতি মতিয়া রহমান ফারাজি। তিনি বলেন, 1996 সালে আওয়ামী লীগের দোসর জামায়াত এখন বিএনপির অন্যতম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী।
সাভারে ইস্টার্ন ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে হয়েছে ৭ম আন্তর্জাতিক সম্মেলন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজবাউদ্দিন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর ফরিদ আহমদ সোভানি। জেলা প্রশাসন আয়োজিত নরসিংদীর মেঘনায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠান আজ বয়কট করেছেন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। বিকেলে নাগরিয়াকান্দি সেতু এলাকায় এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সাংবাদিকরা জানান, জেলা প্রশাসনের আমন্ত্রণে দুপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা শুরুর কথা থাকলেও বিকেল ৪টার পরও সেটির কোনো খোঁজ মেলেনি, ছিল অব্যবস্থাপনা। পরে জেলার শতাধিক সাংবাদিক অনুষ্ঠান বয়কট করেন। অনেক পরে হাজির হন প্রধান অতিথি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। দুর্নীতিমুক্ত দেশ প্রত্যাশা তারেক রহমানের, জানালেন ক্ষমতায় গেলে শিক্ষায় বরাদ্দ বাড়াবে বিএনপি, কারিকুলামে আনবে পরিবর্তন। মতপার্থক্য ভুলে সব দলকে নির্বাচনে আসার আহ্বান মির্জা ফখরুলের, সনদ বাস্তবায়নের খসড়া দেখে সই করবে এনসিপি, জানিয়েছেন আক্তার। গুমের সব অভিযোগ তদন্তের তাগিদ জাতিসংঘের, জড়িত সামরিক বেসামরিক কাউকেই যেন ছাড় দেয়া না হয় দাবি স্বজনদের। জেনেভা ক্যাম্পে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এক গোলকধাঁধা, প্রতিদিনই বিক্রি হয় কোটি টাকার মাদক, অভিযানে মেলে সামান্য কিছু। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।